মতা সুপ্রিমো মহারাজ প্রদ্যোৎ কিশোর দেববর্মার একটি বক্তব্য আমি শুনেছিলাম। সেখানে উনি বলছেন যে ত্রিপুরাতে আমাদের প্রধান শত্রু বাঙালি না, বাঙালি আর জনজাতি তিপ্রাসাদের মধ্যে লড়াই করে কোনো লাভ হবে না। আমাদের প্রধান শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ। মহারাজা যে শব্দটা আপনারা যারা মিডিয়ারে ইউজ করেন, আমি এটাকে বলবো যে আপনারা এই শব্দটাকে নেক্সট টাইম থেকে বাদ দেবেন। ত্রিপুরা রাজ পরিবার কোনোদিন নিজেকে উপজাতি বলেননি, একটা সিঙ্গেল ডিক্লারেশন নেই। ওনারা নিজেকে বলছেন চন্দ্রবংশীয় ক্ষত্রিয়। তার আগে আরো 10টা ডিগ্রি, মানে ভারতবর্ষের যেসব হিন্দু রাজারা ছিল, যারা এই অঞ্চলে বলেন বা আমাদের অন্যান্য প্রদেশে বলেন, তারা যেরকম নিজেকে ডিগনিফাই করতেন, সম্মানিত করতেন নিজেদেরকে, সেই রাজাই সেই ডিগ্রিগুলো লাগাইছেন। আমি ত্রিপুরা কমিউনিটিকে বিলংস করি একবারও বলেন। একবার ছিল ওনারা ফা, তারপরে আসলো মাণিক্য, তারপরে মাণিক্য বাহাদুর, তারপরে আসলো দেববর্মন, হ্যাঁ, তারপরে আসলো দেববর্মা। হ্যাঁ, তো এখন আরেকটা কি, ভবিষ্যতে আরেকটা কি টাইটেল না আবার ধরে ফেলে। এই 500 বছর রাজত্বে ওনারা একটা কাজ দেখাক, অনলি সিঙ্গেল একটা কূপ খনন করছে। কূপ মানে জল খাওয়ার জন্য যে কূপ হয়, বা হাট বাজার যে উপজাতি যেখানে থাকতো। আগরতলা শহরে গত 1950-এর যে ভোটার লিস্ট রয়েছে, এই ভোটার লিস্টে তো এখানে ট্রাইবালস কমিউনিটি নেই। তো এই যে বলছে তিপ্রাসার কথা বলছে, মানে এটা একটা মানে মানুষকে বোকা বানানো, মানুষকে সস্তা সেন্টিমেন্ট দেওয়া। মানে আমার পরিচয়টা কি, আমার ইতিহাস দিয়ে না, আমার ভাবনা দিয়ে, আমার কাজকর্ম দিয়ে। তো আমার কাজকর্মটা তো আমার তিপ্রাসার ফেভারে না, রাজ পরিবারের কাজকর্মটা তো তিপ্রাসার ফেভারে না। তো এটা ওনারা বলছেন, তো যাও, এটা বোকা, ওনারা বোকা হচ্ছেন, তিপ্রাসারা বোকা হন, এটা ওনারা চুজ করে, যার যার ব্যক্তিগত মতামত রয়েছে। ভারত স্বাধীনতা যতগুলা লোক না মারা গেছে, যতগুলো লোক না শহীদ হয়েছে, যতগুলো লোক না ফাঁসি হয়েছে, তার থেকে বেশি খুন খারাপি হত্যা হয়েছে এই দেশ ভাগকে কেন্দ্র করে। এই যে মৌলবাদী, এই যে মানে পাকিস্তানি যে আর্মি, পাকিস্তানি যে তৎকালীন যে মুসলিম ন্যাশনাল গার্ড, যে নোয়াখালীতে সবচেয়ে বড় দাঙ্গা করলো, এই যে গোলাম, তার আন্ডারে যে এত বড় নোয়াখালী দাঙ্গা, এই নোয়াখালীটা কার আন্ডারে ছিল? নোয়াখালীর ত্রিপুরা রাজারা ট্যাক্স নিত। আপনি নোয়াখালীতে শুধু দাঙ্গা, এটা ভুল প্রপাগান্ডা, এটা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। দাঙ্গা নোয়াখালীতে হয়েছে, দাঙ্গা ত্রিপুরাতে হয়েছে। তো ত্রিপুরা রাজা কোথায় ছিল, ত্রিপুরা মিলিটারি কোথায় ছিল? এরপরে দেখুন, আজ পর্যন্ত একটা ভারত সরকারের রেজিস্টার্ড কোনো বাঙালি অস্ত্র হাতে নেই। স্বাধীনতার সময় বাঙালিরা হাতে অস্ত্র নিয়েছে, স্বাধীনতার পর থেকে বাঙালিরা ভারত সরকারকে ভরসা করেছে, ত্রিপুরা সরকারকে ভরসা করেছে, ত্রিপুরা রাজ পরিবারকে ভরসা করেছে। এটা আমি বলবো একটা সরাসরি মানে ওদের সাথে 180 ডিগ্রি উল্টে যাওয়া। এটা হিন্দু বাঙালির সঙ্গে বেমানি হয়েছে। আবার এখানে যারা সংখ্যাগরিষ্ঠ ছিল, এখানে বাঙালির সংখ্যাগরিষ্ঠ ছিল। এখানে 1931-এর জনগণনার রিপোর্ট দেখেন, বাঙালির সংখ্যাগরিষ্ঠ। 1951-এর জনগণনার রিপোর্ট দেখেন, এই যে হিল স্টেট ত্রিপুরা, এখানেও বাঙালির সংখ্যা 60% বাঙালি ছিল 1951-এর জনগণনায়। অনলি 20% ত্রিপুরি, 11% টিপটো চাইনিজ। আমাদের রাজ্য মেঘনা নদীর পূর্ব পার, আমাদের রাজ্য সিলেট, পুরো সম্পূর্ণ সিলেট, আমাদের রাজ্য একদম আরাকান পর্যন্ত রাজ পরিবার ধরে রাখতে পারেনি। এই 500 বছর দেখুন, বারবার বংশ চেঞ্জ হয়েছে। বিশাল বড় ত্রিপুরা, অর্থনৈতিকভাবে বিশাল সমৃদ্ধ ত্রিপুরা, এই ত্রিপুরা আজকে ছোট হয়ে গেল। এটা কার ব্যর্থতা? কাছাড় একদম টোটাল বরাকবেলি ত্রিপুরা রাজ্যের সীমানা। মণিপুরে বিফোর মুঘলদের আগে মণিপুরটা আমাদের ত্রিপুরা আন্ডারে ছিল। রিয়াং শরণার্থী, তাদেরকে আমাদের রাজ্যে এসে শরণ দিচ্ছে। আপনি ভাবতে পারেন কত বড় ষড়যন্ত্র? এগুলো সব হিন্দু বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমার সাথে রয়েছেন ত্রিপুরার একজন ইতিহাস গবেষক, যিনি প্রচুর পড়াশোনা করেন। প্রায় সময় বিভিন্ন ডিজিটাল মিডিয়া বা ত্রিপুরার বিভিন্ন সংবাদ মাধ্যমে ওনার সাক্ষাৎকার আপনারা দেখতে চান। রাজ্যের বিশিষ্ট ব্যক্তি ননীগোপাল দেবনাথ। ননীগোপাল দা, অনেক অনেক স্বাগত আপনায়। নমস্কার এবং ধন্যবাদ পিসি মিডিয়াকে এবং আপনাকেও। আমার প্রথম যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, হিন্দু বাঙালিকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে, মানে একটা ট্যাগ লাগানো হচ্ছে যে হিন্দু বাঙালি, বাংলাদেশি, অনুপ্রবেশকারী। এটা শুধু ত্রিপুরার ক্ষেত্রে নয়, আপনি যদি গোটা ভারতবর্ষের পরিস্থিতিটা দেখেন তাহলে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। এবং আসামে কিন্তু এখনো হিন্দু বাঙালিদের ডিভোটার থেকে কিন্তু নাম সরানো হয়নি। কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়ালি ভারতের স্বাধীনতার পরে মানে যে দেশকে মূলত বাঙালির মধ্যে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাই বেশি। তো যারা স্বাধীন করেছেন, ওই স্বাধীনতার সময় থেকে যারা ভারতকে তৎকালীন সময়ে কন্ট্রোল করতেন বা যারা ভবিষ্যতে কন্ট্রোল করবেন এই ভাবনা রাখছিলেন, এর মধ্যে যারা ভারত থেকে বিতাড়িত ব্রিটিশ এবং তারপরে যারা শাসকে আসবে নেহেরু, এবং যারা তৎকালীন দিল্লি বেস যে পার্টির যারা মুখিয়া বা যারা মুখ্য ভূমিকা ছিলেন, তাদের একটা বিশাল ঈর্ষার কারণ ডেফিনেটলি হিন্দু বাঙালিরাই ছিল। কারণ
নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি বা অন্যান্য যে বাংলার যারা ট্যালেন্টেড, এটা ভবিষ্যৎ মানে তৎকালীন সময় 1947-এর তৎকালীন সময় যারা ভবিষ্যতে যারা ভারতকে কন্ট্রোল করবে বা ভারতের শাসন ক্ষমতায় বসবে, তাদের যেমন এটা সহ্য হচ্ছিল না, তেমনি ব্রিটিশরাও খুব জ্বালা যন্ত্রণায় ছিলেন এই বাঙালিদের দ্বারা, যার জন্য ওরা বঙ্গভঙ্গ করতে হলো, বাংলা থেকে আসামকে ভাগ করতে হলো, এবং বাংলা থেকে ভারতের রাজধানীকে স্থানান্তরিত করে দিল্লিতে নিয়ে যেতে হলো। এই সব কিছুর পিছনে যদি আপনি যদি খুব মাইনিউটলি স্টাডি করেন, আপনার কাছে বেরিয়ে আসবে যে মানে বাঙালিরা ওই যে অতীতের যারা ব্রিটিশরা যারা ছিল তাদেরও যেমন রক্তচক্ষু ছিল বাঙালিদের প্রতি, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদেরও ছিল। তো সুতরাং এটা একটা প্ল্যান মাফিক ছিল যে বাংলাকে এমনভাবে ভাঙো, এমনভাবে তছনছ করো যে বাঙালিরা যেন একদিকে যেমন নিজেদের মধ্যে লেগে থাকে, আবার তারা যেন মানে পায়ে না দাঁড়াতে পারে। তো পায়ে না দাঁড়াতে পারে মানে 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 কি, মানে ইকোনমিক্যালি দুর্বল করে দেওয়া। তারা এক একটা প্রদেশকে বা অঞ্চলকে এমনভাবে ভাগ করো যে তারা নিজেদের মধ্যেই ঝগড়া ঝামেলা বা ঝগড়াঝাটির মধ্যে পড়ে থাকে। তো এইসব ভাবনা নিয়েই মূলত টার্গেট করা তখন থেকে হয়েছিল। আরেকটা ছিল ভাষা, কারণ দিল্লিতে রাজধানীর যাওয়ার পর থেকে হিন্দি ভাষাকে প্রমোট করার জন্য ভারতের সবাই উঠে পড়ে লেগেছিল। আমরা দেখতেও পাচ্ছি, কারণ ব্রিটিশের উদ্দেশ্য ছিল টাকা মানে লুপাট করা এবং লন্ডনে পাঠানো, এটাই ছিল তাদের মূল টার্গেট। এবং এটা করতে গেলে তারা যেমন ভারতবর্ষের নৃতত্ত্ব, প্রত্নতত্ত্ব, ভারতের ইতিহাস খুঁজে খুঁজে বের করে ট্রাইবাল সেন্টিমেন্ট, লোকাল সেন্টিমেন্ট, এক একটা প্রদেশের সেন্টিমেন্ট, এক একটা জাতির ভাষাভাষী সেন্টিমেন্ট, এই সবগুলোকে ওরা খুব ডিপলি স্টাডি করে। তো ওরা দেখলো যে যখন দিল্লিতে স্থানান্তরিত করলো, আগে তো বাংলাতে ছিল হিন্দি আর ইংরেজি এবং বাংলা দিয়ে চলতো, কিন্তু দিল্লিতে যাওয়ার পরে লোকাল তো একটা ল্যাঙ্গুয়েজ চাই, কমিউনিকেশন, তখন তারা হিন্দিকে প্রমোট করলো। তো এই হিন্দি প্রমোটের যে পরিকল্পনাটা এটা এখনো চলছে। আর হিন্দিকে একমাত্র চ্যালেঞ্জ করতে পারে সেটা বাংলা, কারণ বাংলার যে গ্রামার তার ডাইরেক্টলি কানেক্টেড উইথ সংস্কৃত। একটা সংস্কৃত শিক্ষক ডাইরেক্টলি বাংলা পড়াতে পারে, কিন্তু একজন সংস্কৃত শিক্ষক সে হিন্দি পড়াতে পারে না। তো তারপর স্বাধীনতার পরবর্তী সময়ে এই ভাষাকে কেন্দ্র করে হোক বা বাঙালি যদি একত্রিত হয়ে যায় তাহলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, ভারতকে কন্ট্রোল করবে, ভারতবর্ষের রাজনীতিটা বাঙালিদের হাতে চলে যাবে। ইকোনমিক্যালি বাংলা যখন এক ছিল তখন বিশাল স্ট্রং, বিশাল সমৃদ্ধশালী অর্থনীতি ছিল এই বাংলার। তো কারণ এটা স্থলপথ, জলপথ সব দিকে সমৃদ্ধ ছিল, বিজনেসের গ্রাউন্ডে সমৃদ্ধ ছিল। তো এর পরিকল্পনা অনেকদিন আগে থেকেই যে বাঙালিকে দুর্বল করা, বিশেষ করে হিন্দু বাঙালিকে, কারণ ডেফিনেটলি 400-500 বছর বা বখতিয়ার খিলজি আসার আগে তো সবাই হিন্দুই ছিল, তারপরে সবাই মুসলিমে কনভার্টেড হয়েছে। তো এখনো মেজরিটি মানে হিন্দুরই রয়েছে। তো এই ষড়যন্ত্রটা অনেক আগের থেকে এর মানে এই নর্থ ইস্টে বা ত্রিপুরাতে বা আমাদের এই আশেপাশে অঞ্চলে এটাকেও একটা হাতিয়ার করা মানে হয়েছে যে মানে এবার মানে তাদেরকে কি করে বঞ্চনা করা যায়। কারণ ত্রিপুরার যারা যারা এই বাংলা বিরোধী, বাঙালি বিরোধী বা বাঙ্গাল খেদাও, আসামের যে বাঙ্গাল খেদাও এই আন্দোলন যারাই শুরু করেছিল, তারা বিশেষ করে ত্রিপুরার যেসব জঙ্গি সংগঠনগুলো, যেটা রঞ্জি দেবমা সংগঠন বলেন, বিজয়রাঙ্কলের সংগঠন বলেন, বিশ্বমন দেবমা সংগঠন বলেন বা অন্যান্য যতজনই রয়েছে, এই সবার কিন্তু জঙ্গি সংগঠনের আস্তানা কিন্তু বাংলাদেশে ছিল। তো যদি বাংলাদেশে যদি ওরা কোনো ডিস্টার্ব হয় তার মানে তারা তাদের মানে জঙ্গি কার্যকলাপ চালাতে পারবে না। তো বাংলাদেশ ছিল মূলত মুসলিম বেস, মানে টোটালি মানে ইসলাম সংখ্যাগরিষ্ঠ। তো এই জন্য এখানের যে মানে কি বলবো, হিন্দুদের উপরে এটা কাজ করাটা সহজ, অ্যাটাক করাটা সহজ। আর এরা ইউনাইটেড না, এরা ধর্মগুরু, ধর্মীয় সংগঠন, কুলগুরু, নানান কিছুতে ওনারা বিভক্ত। তো এটা খুব সহজ ছিল ওনাদের উপর অ্যাটাক করা। এই ক্ষেত্রে মুসলমানরা আরেকটু একত্রিত, ওনাদের আপদে বিপদে সবাই খুব তাড়াতাড়ি একত্রিত হয়ে যান। তো এই সব থেকে ওনাদের প্রথম থেকে টার্গেট ছিল হিন্দু বাঙালিদের উপর অ্যাটাক করা। সেই ভাবনা থেকেই এখন ত্রিপুরাতে একদম ডেফিনেটলি যদি বলেন, আপনি একদম সত্যি কথাই বলেছেন যে হিন্দু বাঙালির টার্গেট। আচ্ছা, আপনি বাঙালির কথা বললেন, আমি বাঙালি, এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে যাচ্ছে যে যারা বাংলা ভাষায় কথা বলেন তারা কি বাঙালি? না, বাঙালির মধ্যে দুটি সম্প্রদায় রয়েছে, একটা হচ্ছে হিন্দু বাঙালি আর একটা হচ্ছে মুসলিম বাঙালি। অনেকে আবার বাঙালি সেন্টিমেন্ট নিয়ে কথা বলেন, অনেকে যে বাঙালির মধ্যে এই যে দুটো তফাৎ বোঝাতে গেলে অনেকেই সেন্টিমেন্ট করেন যে না আমরা বাঙালি, আমাদের ভাষা এক। এই ভাষা হতে পারে এক, কিন্তু ধর্মের ভিত্তিতে তো দুটো আলাদা, না হলে তো এই বাংলাদেশ থেকে এভাবে পালিয়ে আসতে হতো না। 71-এর সময়ে এই ত্রিপুরা রাজ্যে লক্ষ লক্ষ হিন্দু
নাগরিকরা এখানে এসছেন, পলায়ন করে এসছেন, তাদেরকে আমি অবৈধ অনুপ্রবেশকারী বলবো না। তো আপনি সেই বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, ধর্মের ভিত্তিতেই হোক মানসিকতা চেঞ্জ হয়েছে। আদিকালে তো এই সবাই মানে বঙ্গদেশীয় বা বঙ্গাল বা বাংলা এটাই ছিল। তো আমাদের এখানে বুদ্ধরাও শাসন করেছে, মানে বুদ্ধ ধর্মেরও প্রভাব আমরা দেখেছি, ইসলাম ধর্মের প্রভাব আমরা দেখেছি বা দেখছি। তেমনি হিন্দু ধর্মের প্রভাব আগেও ছিল, বা তার আগে সনাতন বলেন বা এখন এগুলা বলেন, তো এগুলা চলছে। তো এখন কথা হলো, যারা বাংলা ভাষায় কথা বলেও নিজেকে বাঙালি বলে না, বা এটার মধ্যে ডিফারেন্সিয়েশন দেখে আপনি ব্যাপারটা বুঝবেন। বাংলাদেশ যে নামটা বর্তমানে, সেটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশ না। তার আগে এটা ছিল ভারতেরই একটা খণ্ড, যেটাকে বঙ্গপ্রদেশ বলা হতো বা বঙ্গ দেশ বলা। যেমন আমাদের রাজস্থান একটা প্রদেশ ছিল, গুজরাট একটা প্রদেশ ছিল, মহারাষ্ট্র একটা প্রদেশ ছিল, মহারাষ্ট্র মানে রাষ্ট্র, তামিলনাড়ু মানে তামিলনাদেশ, তামিলদের স্থান, কর্ণাটক, মালায়ালাম, অন্ধ্রা, এরকম বলে সবগুলা, অসম, অসমিয়াদের। তো এখন কথা হলো, এই যে বাংলা ভাষা বা বাঙালি বাংলাদেশি হিন্দু মুসলমান নিয়ে কথা বলা, অ্যাকচুয়ালি খুব লজিক্যালি আপনি দেখবেন, যারা ভারতের স্বাধীনতার সময় বা তার আগে থেকে ভারতবর্ষে জোর করে আরব, ফার্সি, উর্দু এগুলা চাপাতে চেয়েছিল, এই যে মৌলবাদী, কট্টর একটা মৌলবাদী ভাবনা, এই ভাবনা থেকে ভারত ভাগের সিদ্ধান্ত আসে যে আমরা আমরা ধর্মের জন্য একটা মানে স্বাধীন দেশ, পাক পবিত্র দেশ চাই। এই ভাবনা থেকে মুসলিম লীগ আন্দোলন করলো, পাকিস্তানের ডিমান্ড করলো। পাকিস্তানের ডিমান্ড এই সেন্টিমেন্ট হলো যে আমাদের জন্য একটা আলাদা স্বাধীন, যেখানে আমরা নিজেদের ধর্ম অনুশীলন ঠিকভাবে করতে পারবো। তো এখন বাংলাদেশে যে বর্তমান যে বাংলাদেশ, সেটা বাংলা টোটাল বঙ্গের ধরেন না, টোটাল বঙ্গ যদি 100% ধরেন, তো বাংলাটা 35 থেকে 40%। আরো বাকি অংশ কিন্তু আমাদের ভারতে বা কিছু নেপালের ঝাপাটো বাংলার অংশ তো রয়েছে। তো এখন এই বাংলা ভাষার মধ্যে যেটা মৌলবাদী ভাষা, যেমন অনেক শব্দ দেখবেন এগুলো বাংলার ডিকশনারিতে নেই, বাংলার এই কি বলবো সংস্কৃত তদ্ভব তৎসমের মধ্যেও নেই। তো এগুলা তো বাংলা বাংলা ভাষা না, এটা বাংলার মধ্যে মানে বাংলা ভাষাটাকে আবারও সেটাকে আরবীকরণ, তার মধ্যে উর্দুকরণ, তার মধ্যে সেটাকে ফার্সিকরণ, মানে সেই ভাবনা নিয়ে আবার সেই ওই যে তালেবান বা তুর্কি, আফগানিস্তান বা পাকিস্তান, এই সেন্টিমেন্টে সেটাকে ভাগ করা হচ্ছে। যারা ডেফিনেটলি বাংলাতে থেকেও বাংলা ভাষায় কথা বলেও, যারা বাংলার মধ্যে নানান ধরনের, যেমন মনে করেন না মানে যেমন গুসল, যেমন আব্বু, যেমন আপনি বলতে পারেন কি বলবো নাস্তা, পানি, এগুলো তো বাংলার শব্দ না, কিন্তু বাঙালিরা এখানে বলছে, কারণ ওনাদের বাঙালির সেন্টিমেন্ট নেই, ওনাদের সেন্টিমেন্ট হলো আরবি, পাকিস্তানি বা আফগানিস্তানি, ওই সেন্টিমেন্ট, কারণ ওই অঞ্চলটা মানে মনে করে তাদের পাক এরিয়া। তো এই সেন্টিমেন্ট থেকে ওনারা এসছে। তো এখন যারা ওই মানে বাঙালি হয়েও যারা নিজের ভাষাকে নষ্ট করছেন, বাঙালি হয়েও যারা মানে বাংলার থেকে তাদের মানে আরো পাকিস্তান প্রেম বেশি, বর্তমান যে বাংলাদেশ সরকার আমরা দেখছি, এই যে যে সেন্টিমেন্টে ভারত থেকে ভাগ হয়েছে, তারা তো পাকিস্তান সেন্টিমেন্টে ভাগ হয়েছে, এটার নাম ছিল পূর্ব পাকিস্তান। 71-এ গিয়ে সেটা বাংলাদেশ হলো। বাংলাদেশ বলতে তো আর ছোট খণ্ডটাকে বোঝায় না, বাংলাদেশ বলে বৃহৎ খণ্ডটাকে বোঝায়। এখন ছোট একটা আলাদা করে নাম দিয়ে দিল তারা, বিশ্ব স্বীকৃতিও পেয়ে গেল। যাই হোক, তো ওই যে বিকৃতিকরণ, ওই যে বিকৃতিটা, ভাষার বিকৃতি, পরিচয়ের বিকৃতি, আইডেন্টিটি ক্রাইসিস বা ভাবনার বিকৃতি, যে আমরা এখানে আমাদের যে একটা যে স্পেশাল যে থট, আমাদের যেটা মানে অন্য ধর্মের আমরা এখানে প্রভাব বিস্তার করবো, তো সেটা তো বাঙালি আনা না, সেটা বাংলার ভাবনা না। বাংলাতে আপনারা যারাই শাসন করেছে, তারা এই ভাবনাটাকে নষ্ট করে শাসন করেনি। তো এই ভাবনাটা স্বাধীনতার পর থেকে ধীরে 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 প্রতি বছর নতুন নতুন করে এটার মধ্যে কিছু না কিছু অ্যাড হয়ে সেটাকে আরো বিকৃতি করা, আরো এটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া চেষ্টা করছে। তো এরা সাকসেস হবে না, কারণ পাকিস্তান স্ট্রংলি ফেলিউর, মানে ইট ইজ এ গ্রেট মানে এক্সাম্পল অফ ফেলিউর কান্ট্রি। পাকিস্তানের সংবাদ মাধ্যম, পাকিস্তানের লোকেরা বলছে যে আমরা পুরোপুরি ব্যর্থ, আমরা ভারতের সাথে মিশলে, ভারতের সাথে থাকলে আমরা হয়তো আরো ভালো হতো, উন্নতি হতো। তো একটা বড় ধরনের ডিজাস্টার ছাড়া এটা রিয়েলাইজ করতে পারে না। বাংলাদেশের যেটা আছে একটা বড় অংশের, আপনি দেখবেন অনেক ইন্টারভিউ গুলো আপনি ফলো করবেন, অনেকের একতরফা বক্তব্য না, কিছু লোক বলে ভারতবর্ষ কিছু বিকৃত মানসিকতার লোক আছে, যারা যেমন নাগাস, ওই দিন দেখলাম নাগাস বলছে উই আর নট ইন্ডিয়ান্স, ইন্ডিয়ান্স আর ইন্ডিয়ান্স, নাগাস আর নাগাস, উই আমরা কোনোদিনই আমরা ভারতের সংবিধানকে মানবো না। তো এটা ভারতবর্ষ রয়েছে তো সব জায়গাতে। তো এখন কথা হলো,
এই যে বিকৃতিকরণ, এই বিকৃতিকরণের সংখ্যাটা যখন বেড়ে গেছিল, এই বিকৃতিকরণ বা এই যে মানে কি বলবো ওভারল্যাপিং বা সেটাকে অবজ্ঞা করা, এটা সংখ্যা যখন বেড়ে গেছিল, এর থেকে পুরো পাকিস্তান সৃষ্টি হয়েছে, এর থেকে বাংলা ভাষার প্রতি অবমাননা শুরু হয়েছে, এর থেকেই শুরু হয়েছে নর্থ ইস্টকে ক্যাপচার করা। যে নর্থ ইস্টে ক্যাপচারের পরিকল্পনা বাহুন, এটা কিন্তু চায়নার পরিকল্পনা দীর্ঘদিন ধরে। আমাদের যে চিকেন নেকের যে দুর্বল অংশটা, যেখানে জায়গাটা খুবই সরু, এই জায়গাটা যদি আলাদা করতে পারে তাহলে তো ভারত থেকে আর আলাদা হয়ে যাচ্ছে, মানে সীমানাগত দিক থেকে। তো এটা এই যে মৌলবাদী বাচ্চারা যারা রয়েছে, তারা কিন্তু ছোট ছোট বাচ্চারাও তারা জানে যে এই জায়গাটা আলাদা করতে পারলে আমরা পাকিস্তানটাকে মানে নর্থ ইস্টটাকে আলাদা করতে পারবো। ডক্টর ইউনিস কিছুদিন আগে পাকিস্তানের আর্মি চিফকে এটা গিফট করলেন, একটা ম্যাপ নর্থ ইস্টকে দেখানো। অ্যাকচুয়ালি ওটা ওদের ষড়যন্ত্র। এই জন্য ওনারা এখানে মৌলবাদীর যে প্রতিষ্ঠানগুলো, মৌলবাদী সংখ্যাগুলো, এগুলা জানে যদি ডাইরেক্ট যদি ওরা মৌলবাদী সংখ্যা নিয়ে জিহাদি সংগঠনের নাম দিয়ে করে, তাহলে সমস্যা হবে। এটা অন্যদের হাতিয়ার করে, অন্যদেরকে সঙ্গে নিয়ে চেহারাটাকে নামটা পাল্টিয়ে, চেহারাটা পাল্টিয়ে এখানে লোকাল যারা বিক্ষুব্ধকারী বা মানে শান্তি সম্প্রীতি নষ্টকারী যে সংগঠনগুলো রয়েছে, তাদেরকে আশকারা দিয়ে, তাদেরকে ব্যাক সাপোর্ট দিয়ে। এটাতে কি মনে করেন আপনি, গুপ্তরাজ্যের কোনো চক্রান্ত রয়েছে, ডিপ স্টেট কোনো চক্রান্ত করছে? হ্যাঁ, ডেফিনেটলি ডিপ স্টেট। কারণ নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করার একটা চরম চক্রান্ত, এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, এটা আজকে না। কিছুদিন আগে যে গত অগাস্ট মাসে যে বাংলাদেশের ষড়যন্ত্র হলে, দেখুন ওইখানে স্লোগান উঠছে যে 7 সিস্টার আমরা নিয়ে নেব, ভারত থেকে আলাদা করে দেবো চিকেন নেক। ভারতবর্ষের জনগণ জানে না, ভারতবর্ষের মানে কি স্টুডেন্টরা জানে না, ভারতবর্ষের নাগরিকরা কম জানে, কিন্তু ওরা বেশি জানে, কারণ এটা ওদের মানে হিডেন স্টাডি, হিডেন এজেন্ডা। এবং এটা নিয়ে খুব মানে নর্থ ইস্টকে কি করে আলাদা করা যায়, আলাদা স্টেট কান্ট্রি বানানো যায়, এটা একটা এখানে অনেক সংগঠন রয়েছে যারা ওপেনলি তাদেরকে দেখা যাচ্ছে না, কিন্তু তারা ভারতবর্ষের সংবিধানের সব সুবিধা পাচ্ছে, ভারত সরকারের অর্থনৈতিক ফেসিলিটি পাচ্ছে, যত রকমের ইনসেন্টিভ, সাবসিডি অ্যান্ড কি বলবো যে ভর্তুকি, এগুলো সব ওনারা পাচ্ছেন। তো এগুলো এনজয় করছেন, কিন্তু সময় সময় পেলে এটাকে আলাদাও করে দেবে। আচ্ছা, কয়েকদিন আগে মতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মার একটি বক্তব্য আমি শুনেছিলাম। সেখানে উনি বলছেন যে ত্রিপুরাতে আমাদের প্রধান শত্রু বাঙালি না, বাঙালি আর জনজাতি তিপ্রাসাদের মধ্যে লড়াই করে কোনো লাভ হবে না, আমাদের প্রধান শত্রু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশ। কারণ সেটা চক্রান্ত করছে আমাদের ত্রিপুরাকে গ্রাস করার, নর্থ ইস্টকে গ্রাস করার, আপনি যে কথাটা বললেন। কিন্তু মহারাজের কিছু কিছু বক্তব্য আবার আমরা কিছু কিছু ক্ষেত্রে বাঙালি বিদ্বেষীও শুনতে পাই। যেমন আগরতলার মালিককে আমি অবশ্য পরে তিনি বলেছেন যে এটা তিনি আমরা বাঙালিকে বলেছেন। তো এই যে বিষয়টা, যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে বাংলাদেশকে যে বলেছেন, যে এটা কতটুকু সঠিক, যে বাংলাদেশ কি আমাদের প্রধান শত্রু হওয়া উচিত? আমাদের মধ্যে এই যে তিপ্রাসা, হিন্দু বাঙালি, বাঙালি, এই যে লড়াইয়ে তো যারা আমাদের শত্রু হয়েছে তারা তো সুযোগ পাচ্ছে। দেখুন, আপনার এই প্রশ্নটার মধ্যে অনেকগুলো উত্তর রয়েছে, ডিফারেন্ট। প্রথম উত্তরটা আমি বলবো যে মানে মহারাজা যে শব্দটা আপনারা যারা মিডিয়ারে ইউজ করেন, আমি এটাকে বলবো যে আপনারা এই শব্দটাকে নেক্সট টাইম থেকে বাদ দেবেন। কারণ ভারতবর্ষের যে রূপরেখা, ভারতবর্ষের যে পরিচালন ব্যবস্থা, সেটা রাজতন্ত্র থেকে গণতন্ত্র, কলোনিয়াল অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্য থেকে সেটা ভারতের যে গণতন্ত্র এবং ডেমোক্রেসিতে আমরা কনভার্ট হয়েছি। তো এখানে মহারাজা শব্দটা কোনো ব্যক্তির জন্য ইউজ হয় না। হ্যাঁ, কোনো মানে এটা যদি কেউ ব্যক্তিগত নাম হয় সেটা আলাদা কথা, যেমন অনেকের নাম রাজাও আছে, সেটা আলাদা কথা, কিন্তু তাকে ডিগনিফাই করা এটা ভুল। দ্বিতীয় যেটা বলছে উনি আগরতলার মালিককে আবার বলছেন ডক্টর ইউনূস। দেখুন, মূলত ওনার নিজস্ব একটা এজেন্ডা বা নিজস্ব প্ল্যান নিয়ে, নিজস্ব একটা ইচ্ছা নিয়ে উনি পলিটিক্সে এসেছেন। তো সবার একটা নিজস্ব প্ল্যান পরিকল্পনা তো থাকেই। তো ওনার মানে পলিটিক্স যতটুকু দেখা যাচ্ছে সেটা হলো যে কি করে ত্রিপুরার মানে রাজ ক্ষমতা অর্থাৎ ত্রিপুরার যে পলিটিক্স, সেটাতে উনি কি করে মানে কেন্দ্রবিন্দু হবেন, উনি কি করে চিফ মিনিস্টারের ভাবনা থাকতে পারে বা তার বেশি কিছু থাকতে পারে। তো এটা ওনার পরিকল্পনার মধ্যে আছে, বা উনি চান যে ওনার কন্ট্রোলে, ওনার আন্ডারেই থাকুক, এরকম এটা মানে বোঝা যাচ্ছে এটা। তো এখন এই যদি ডক্টর ইউনূসের যদি প্রাধান্যতা বেড়ে যায়, ধরুন না ডক্টর ইউনিটি ভারতের সাথে মার্চ করে নিল, তখন তো আর ওনার তো আর কোনো কিছু থাকবে না। তো এটাও একটা মানুষকে মানে একবার ওইদিকে বলা, একবার সেদিকে বলা, অ্যাকচুয়ালি ওনার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার না। উনি যতটা বক্তব্য রাখেন, প্রতিটা বক্তব্যই কনফিউশনাল, প্রতিটা বক্তব্যকে ক্ল্যারিফাই করা যায়, তর্জমা করা যায় যে বক্তব্যটা ভুল রাখছেন। উনি একবার ডক্টর ইউনূসের কথাই বলেন, আর নিজের এই যে তিপ্রাসার কথাই বলেন, আর আমি মালিক কথাগুলো বলেন। আমি একটা একটা করে আপনার ক্লিয়ার করে দিচ্ছি।
প্রথম কথা হলো মানে পাহাড়ি বাঙালিদের মধ্যে ঝগড়া নেই। দেখুন, রাজ পরিবারের উনি নাতি, মানে ত্রিপুরার যে শেষ রাজা ছিল মহারাজা বীর বিক্রম মাণিক্য, উনি নাতি। তো নাতির যে কার্যকলাপ সেটা সে একটা জাতির জন্য হতে পারে না। কারণ ত্রিপুরা রাজারা যখন ছিলেন তখন যে জনগণনা যে ছিল, সেই জনগণনাতে অনেকগুলো জাতিগোষ্ঠী রয়েছে। সেই রাজা, ত্রিপুরা রাজ পরিবার কোনোদিন নিজেকে উপজাতি বলেননি, একটা সিঙ্গেল ডিক্লারেশন নেই। ওনারা নিজেকে বলছেন চন্দ্রবংশীয় ক্ষত্রিয়। তার আগে আরো 10টা ডিগ্রি, মানে ভারতবর্ষের যেসব হিন্দু রাজারা ছিল, যারা এই অঞ্চলে বলেন বা আমাদের অন্যান্য প্রদেশে বলেন, তারা যেরকম নিজেকে ডিগনিফাই করতেন, সম্মানিত করতেন নিজেদেরকে, সেই রাজাই সেই ডিগ্রিগুলো লাগাইছেন। আমি ত্রিপুরা কমিউনিটিকে বিলংস করি, একবারও বলেননি। তো প্রথম কথা হলো ওনার যে এই যে আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, মানে বারবার, মানে ধরুন না, একবার ছিল ওনারা ফা, তারপরে আসলো মাণিক্য, তারপরে মাণিক্য বাহাদুর, তারপরে আসলো দেববর্মন, হ্যাঁ, তারপরে আসলো দেববর্মা, হ্যাঁ। তো এখন আরেকটা কি, ভবিষ্যতে আরেকটা কি টাইটেল না আবার ধরে ফেলে। তো এই যে মানে বিষয়গুলো রয়েছে, সেটা মূলত হলো মানে যেন তেন প্রকারণ আমার সিংহাসনে বসে থাকে, মানে জনগণ গুল্লায় যাক, জনগণের যা মন্দ তা হোক। দেখুন, ওনারা ভারতের স্বাধীনতার পর থেকে ওনারা বলছেন, দেখুন ভারতের স্বাধীনতার পর থেকে ভারতে যে বাজেট পেশ হয়, সেই বাজেটে যদি কোনো স্টেট যদি দুর্বল হয়, ধরুন কোনো স্টেটে রোজগার নেই, আপনার ত্রিপুরাতে ধরুন না, আমাদের রোজগার হলো 1000 কোটি টাকা, দরকার 15,000 কোটি টাকা, ইয়ারলি 1000 কোটি টাকা রোজগার, আর বাৎসরিক আমাদের দরকার হলো 15,000 কোটি টাকা। ভারত সরকার কিন্তু 14,000 কোটি টাকা দিচ্ছে। এটা শুধু আমার জন্য না, এটা গোয়ার জন্য তা, নর্থ ইস্ট অন্যান্য কান্ট্রির স্টেটের জন্য তা। তো তার মানেটা কি, মানে হলো মানে ন্যূনতম একটা ফান্ডিং, ন্যূনতম একটা অ্যালটমেন্ট, ন্যূনতম একটা মানে পর্যাপ্ত ব্যবস্থাপনা করে। কিন্তু রাজ পরিবারের যখন শাসন ছিল, আমরা 500 বছর, ওনারা 1300 বছর, 1400 বছর, 3000, 10,000 বছর বলতে পারে ডাইরেক্টলি অ্যাকর্ডিং টু দ্য এভিডেন্স অফ হিস্টোরিক্যাল এভিডেন্স, আর্কিওলজিক্যাল এভিডেন্স, সে অনুসারে 500 বছরে ওনাদের রাজত্ব। এই 500 বছর রাজত্বে ওনারা একটা কাজ দেখাক, অনলি সিঙ্গেল একটা কূ খনন করছে। কূ মানে জল খাওয়ার জন্য যে কূ হয়, বা ধরুন মানে কি বলবো, একটা হাট বাজার যে উপজাতি যেখানে থাকতো। আগরতলা শহরে গত 1950-এর যে ভোটার লিস্ট রয়েছে, এই ভোটার লিস্টে তো এখানে ট্রাইবালস কমিউনিটি নেই। অন্যান্য যে ত্রিপুরা যে শহরগুলো, উদয়পুর থেকে শুরু করে একদম সাবরুম, ধর্মনগর থেকে পর্যন্ত, এখানে তো যে প্লেন যে শহরগুলো রয়েছে, যেখানে অরিজিনালি মানে ডেভেলপ করেছে শহর কেন্দ্রিক যে সভ্যতা বা বাজার হাট, মন্দির, স্কুল, কলেজ, সেখানে তো কোথাও ট্রাইবাল কমিউনিটি নেই। আগরতলার জনগণনা রিপোর্ট আমরা বের করেছি, আগরতলার ভোটার লিস্ট আমরা বের করেছি আরটিআই করে, আপনারাও পাবেন, আরটিআই করুন মিউনিসিপাল কর্পোরেশনে, সেখানে তো মানে তো নেই। তাহলে ওনারা ডেভেলপমেন্টটা করেছেন কোথায়? এই যে তুলসীবতী স্কুলটা 100 বছর আগের বা 100 বছর আগের, এটা তো প্লেন ল্যান্ড। আপনি টাকার জোলা, জম্পুই জোলা, ওই গোচিরাম, মানে যে গোচিরাম যেটাকে বলে, যে আমাদের যে একদম কাঞ্চনপুর মানে বর্ডার, মিজোরাম বর্ডার লাগোয়া, সেগুলো তো ওনারা কি করেছেন? এই যে আমাদের যে গন্ডাছড়ার যে ভিতরে যে জঙ্গলগুলো রয়েছে, জায়গাগুলো রয়েছে, এগুলো ওনারা কি করেছেন? ওনাদের রাজ পরিবারের লোকেরা তো ছিলেন। তো এই যে বলছে তিপ্রাসার কথা বলছে, মানে এটা একটা মানে মানুষকে বোকা বানানো, মানুষকে সস্তা সেন্টিমেন্ট দেওয়া। মানে আমার পরিচয়টা কি, আমার আমার ইতিহাস দিয়ে না, আমার ভাবনা দিয়ে, আমার কাজকর্ম দিয়ে। তো আমার কাজকর্মটা তো আমার তিপ্রাসার ফেভারে না, রাজ পরিবারের কাজকর্মটা তো তিপ্রাসার ফেভারে না। তো এটা ওনারা বলছেন, তো যাও, এটা বোকা, ওনারা বোকা হচ্ছেন, তিপ্রাসারা বোকা হন, এটা ওনারা চুজ করে, যার যার ব্যক্তিগত মতামত রয়েছে। আর আরেকটা যেটা বললেন যে ডক্টর ইউনূস আমাদের শত্রু, অ্যাকচুয়ালি দেখুন, ভারত স্বাধীনতার সময় যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট বলে যে একটা আমাদের একটা আইন বা একটা কন্ট্রাক্ট তৈরি হয়েছিল, সেখানে ভারতবর্ষে অর্ধেকটা শাসন হতো ডাইরেক্ট ব্রিটিশদের দ্বারা, আর অর্ধেকটা হতো প্রিন্সলি স্টেট, মানে ব্রিটিশের আন্ডারে। ব্রিটিশরা দেখুন, ব্রিটিশের উদ্দেশ্য ছিল ব্যবসা, টাকা লুট করে ইংল্যান্ডে পাঠানো। তো ব্রিটিশরা দেখলো আমি এত খরচা করবো না, আমি কর্মচারী রেখে এত খরচা করবো না, আমি কিছু রাজাকে দিয়ে দিলাম, তোমরা আমাকে ট্যাক্স তুলে দিয়ে দাও। 565টা যদি বছরে 1 লাখ টাকাও ট্যাক্স দেয়, আপনি ভাবতে পারেন কত লক্ষ কোটি টাকা রোজগার তৎকালীন সময়ে। এই রাজাদেরকে রাখতো যে তোমরা আমাকে ওই লোকাল এরিয়া থেকে ট্যাক্স কালেক্ট করো, মেরে কেটে কষ্ট দিয়ে ট্যাক্স কালেক্ট করো, আমার কিছু যায় আসে না, আমাকে বাৎসরিক এটা দিয়ে দাও। এরকম ত্রিপুরাতে এই ট্যাক্সের অত্যাচারে রাজা এই যে কর আদায়ের কারণে 5বার 6বার ত্রিপুরা উপজাতিরা বিদ্রোহ করেছে, বাঙালিরা বিদ্রোহ করে নেই। মানে খুব ইন্টারেস্টিং বিষয়। তো এখন কথা হলো, ত্রিপুরার এই যে স্বাধীনতা, ভারতের স্বাধীনতার সময় যে অঞ্চলটা ত্রিপুরার আন্ডারে ছিল, মুঘলরা এসে দখল করে নেয়। তার আগে তো ত্রিপুরা শাসন ছিল, রাজ পরিবারের যে রাজমালা যে ইতিহাস রয়েছে, ওইখানে ত্রিপুরার মানচিত্র
বুঝতে পারেন। আর এদিকে মেঘনা নদী নিয়ে সম্পূর্ণ একদম নোয়াখালী টোয়াখালী বরিশালের এই সাইড দিয়ে হয়ে একদম পার্বত্য চট্টগ্রাম, ইভেন আরাকান যে অঞ্চলটা, এটাও আমাদের কখনো কখনো আমাদের ত্রিপুরা আন্ডারে ছিল। হিস্টোরি রয়েছে, রেকর্ড রয়েছে, প্রমাণ রয়েছে, এগুলো আমি কোনো মৌখিকভাবে বলছি না। তো এখন কথা হলো, এই অঞ্চলগুলা কার সময়ে কার কারণে হাতছাড়া হয়? ভারত স্বাধীনতার সময় যে সুযোগটা ছিল, শুধু রাজা আর পরিবার যদি একবার বলতো যে এটা আমাদের, এটা আমাদেরকে দিতে হবে, এটা ভারতের সাথে যুক্ত হতে হবে, এটা ভারত সরকার চালাবে, ভারতই খরচা দেবে, ভারতই তার কর্মচারী রাখবে, ভারতই তার মিলিটারি দেবে, এটা আমরা অঞ্চল ছাড়বো না। কেন ওনারা তো এই দাবিটা তো ওনারা যখন এইচ ডি বর্মনের বাবা নবদ্বীপ চন্দ্রের সঙ্গে যখন ট্রাসেল হয়, যখন নবদ্বীপ চন্দ্র যখন ব্রিটিশ কোর্টে কেস করে রাজ পরিবারের বিরুদ্ধে, বীরচন্দ্রের বিরুদ্ধে, তখন তো একটা মধ্যস্থতার জন্য একটা প্ল্যানিং এসেছিল যে সমতলটাকে আলাদা করে দিই। সমতল যে জায়গাটা মানে যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যে সমতল ত্রিপুরার জায়গাটা, এই জায়গাটাকে আমরা আলাদা করে দিয়ে দিই। তখন বলো না না, এটা ত্রিপুরার নীতি বিরোধী, আমরা কখনো, এটা আমাদের আলাদা ছিল না, চিরকাল এক ছিল। তাহলে এখন স্বাধীনতার সময় আপনারা কি করে ছাড়লেন? তো ছাড়লেন, আপনারা কি একবার ক্ষমাও স্বীকার করলেন না যে আমাদের পরিবারের জন্য এই অংশটা হাতছাড়া হলো, আমাদের পরিবারের কারণে এই অঞ্চলে লক্ষ লক্ষ হিন্দুর কি কষ্ট হলো? এখন হিন্দু কথাটা আমি বারবার বলছি, এখন আপনারা লাগবে, কারণ দেখুন ভারত স্বাধীনতার সময় কন্ট্রাক্ট হয়েছিল পাকিস্তানে যাবে মুসলমানরা, মানে পাকিস্তান ইজ ফর অনলি ফর মুসলিমস, এটাই ছিল। যারা আসতে পারেনি তাদেরকে আসার জন্য সুযোগ দিয়েছে, তারা আসবে। এবার দেখুন রাজ পরিবার পালাতে শিলং চলে গেছিল ওনারা সিকিউরিটির জন্য, কিন্তু মানুষরা কোথায় যাবে? তাদের খাওয়া দাওয়া কে দেবে? রাজ পরিবার তো খেতে পারবে যেখানে যাকে সেখানেই, তার ফান্ডিং রয়েছে, এজেন্সি রয়েছে, তার পরিচিতি রয়েছে, তার ক্যাপাসিটি রয়েছে, কিন্তু সাধারণ মানুষ কোথায় যাবে? তার এত বড় বড় পুকুর, এত ধান চাষের জমি, তার গোয়াল মানে ভরা গরু, এগুলো সে কোথায় ফেলে যাবে? তার অবস্থাটা কি হবে? একবার ভাবলো যে ওরা যে শিলং দিয়ে বসে আছে, আর আমি যে একবার ডিমান্ড করলাম না, এখন পর্যন্ত ডিমান্ড করলো না। অফিসিয়াল ডিমান্ড করতে হবে, দরকার হলে পিটিশন জমা করতে হবে, রাজ পরিবারকে প্ল্যান্টিফ হয়ে পিটিশন জমা করতে লাগবে, ইন্টারন্যাশনাল কোর্টে যেতে লাগবে, যেটা আমাদের ভূমি ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমার এটা হাতছাড়া হয়েছে। অ্যাকর্ডিং টু দা মানে অ্যাক্ট, যে প্রিন্সলি স্টেটের যতটুকু সীমানা রয়েছে, যতটুকু জমিনদারি বা তার রাজত্ব রয়েছে, সেটা ভারতের সাথে মার্জ হবে অ্যাকর্ডিং টু হিজ উইশ। সে যদি ইচ্ছা করে তাহলে সেটা হবে। 565টার মধ্যে 549 রাজা, ত্রিপুরা রাজাও ভারতের স্বাধীনতার 3 মাস আগে বলেছিল, মানে গিরিজা শঙ্কর গুহকে দিল্লি পাঠিয়ে বলছিল আমরা ভারতের সাথে মার্জ করব। এটা বীর বিক্রম আগের থেকে বলে গেছেন। তাহলে বীর বিক্রম মারা গেল, উনি একটা মানুষ, নানান ষড়যন্ত্র, আমরা মনে করি যে উনি ষড়যন্ত্রের কারণে মারা গেছেন বা কোনো কলহ হয়েছে, ওনার পরিবারকে বিষ প্রয়োগ করা হয়েছে। কিন্তু কথা হলো, আরো তো সদস্যপদ ছিল, আরো তো মন্ত্রী পরিষদ ছিল, তারা কোথায় গেল? তারা তো বলতে পারতো না না না, এটা আমাদের রাজ্য, এটা আমাদের অংশ, এটা আমরা চিরকাল এখানে ট্যাক্স পেয়েছি, আমরা এখানের জনগণের ট্যাক্স টাকা দিয়ে আমাদের ভরণ পোষণ চলেছে, আমাদের রাজবাড়ি তৈরি হয়েছে, আমাদের সবকিছু ডেভেলপমেন্ট এটা টাকা দিয়ে হয়েছে। আমরা কি করে এটাকে দেশভাগের সময় এতগুলো মানুষকে আমি জল্লাদগুলো, যে যারা পাকিস্তান তৈরি করেছে, ভারত স্বাধীনতায় যতগুলা লোক না মারা গেছে, যতগুলো লোক না শহীদ হয়েছে, যতগুলো লোক না ফাঁসি হয়েছে, তার থেকে বেশি খুন খারাপি হত্যা হয়েছে এই দেশ ভাগকে কেন্দ্র করে। এই যে মৌলবাদী, এই যে মানে পাকিস্তানি যে আর্মি, মানে পাকিস্তানি যে তৎকালীন যে মুসলিম ন্যাশনাল গার্ড, যে নোয়াখালীতে সবচেয়ে বড় দাঙ্গা করলো, এই যে গোলামির আন্ডারে, যে গোলাম কি জানি লোকটার নাম ভুলে গেলাম, তার আন্ডারে যে এত বড় নোয়াখালী দাঙ্গা, এই নোয়াখালীটা কার আন্ডারে ছিল? নোয়াখালীর ত্রিপুরা রাজারা ট্যাক্স দিত। আপনি নোয়াখালীতে শুধু দাঙ্গা, এটা ভুল প্রপাগান্ডা, এটা একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। দাঙ্গা নোয়াখালীতে হয়েছে, দাঙ্গা ত্রিপুরাতে হয়েছে। তো ত্রিপুরা রাজা কোথায় ছিল? ত্রিপুরা মিলিটারি কোথায় ছিল? এই ত্রিপুরার রাজারা, তারা নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আজাদ হিন্দ ফৌজ এবং জাপানি ফৌজের বিরুদ্ধে বীর বিক্রম মানিক্য রাইফেলকে পাঠাতে পারে বাহিনী বানিয়ে। ত্রিপুরার জনগণের উপরে এইভাবে হত্যা হচ্ছে, মারা কাটা হচ্ছে, মা বোনদেরকে রেপ করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, ওদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে। ত্রিপুরা রাজা সৈনিক পাঠাতে পারলো না? কোথায় ছিল ওনারা? তো এইগুলা নিজের দোষ ঢাকার জন্য এই কি বলে, এই যে ত্রিপুরার যে রাজার নাতি, এই উল্টাপাল্টা কথাগুলা বলে বেড়াচ্ছে। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, ইতিহাসে তো এটাও উল্লেখ আছে যে সেই নির্যাতিত নিপীড়িত হিন্দুদের আশ্রয় দেওয়া হয়েছিল। মহাত্মা গান্ধী থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর চিঠিতে সেই বিষয়টি উল্লেখ করেছেন, সেটাও তো বাস্তব সত্য। আপনার কথা শুনুন, আপনাকে বলছি, ত্রিপুরাতে 1980-তে দাঙ্গা হয়েছে। আমি এরকম অনেক লোকের সাথে দেখা করেছি যারা দাঙ্গাতে যারা এফেক্টেড। তাদের ধরুন আমার জানা মতো দুটো পরিবার, একটা পরিবারের জমি ছিল 28 কানি, আর একটা পরিবারের জমি ছিল 32 কানি। একটা পরিবার অ্যালটমেন্ট পেয়েছে কতটুকু জানেন? 2.5 ঘন্টা। 28 কানি মানে আপনার, তার ধরুন কি বলবো, 28 কানি মানে 1 কানি মানে 20 ঘন্টা। তো 28 কানি মানে প্রায় ধরতে পারেন প্রায় কত, প্রায় 600 ঘন্টা। 2.5 ঘন্টা মানে আবার পার্সেন্টেজে কত দেখুন, 1%ও পায়নি। সে এখানে সে আশ্রয় পেয়েছে। কোথায়? এখন সে বিশাল বড় পুরাতল বলে একটা জায়গাতে থাকে।
তো কমিউনিস্টরা আশ্রয় দিয়েছে ওদেরকে, বলতে পারে আমরা কিন্তু যারা দাঙ্গা এফেক্টেড তাদেরকে আশ্রয় দিয়ে কি আশ্রয় দিয়েছেন, তাদেরকে মরার জন্য শুধু মৃত্যুবরণটা যেন করতে পারে সেতটুকু আশ্রয় দিয়েছেন, তাদের খাওয়া রোজগার কি হবে? তো যারা এরকম দাঙ্গা করে, আমার জমিটা এখানে, আমাকে এখানে আশ্রয় দিবেন কেন? আমার জমিটা এখানে, আমাকে এখানে প্রোটেক্ট করুন, আমার ধন সম্পত্তি এখানে মানে রক্ষা করুন। ত্রিপুরা রাজারা 4টা রাজার শপথ বাক্য আমার কাছে আছে, বীরচন্দ্র, রাধাকিশোর, বীর বিক্রম অ্যান্ড বীর বিক্রমের যিনি বাবা ছিলেন বীরেন্দ্র কিশোর, ওনার এই 4টা রাজা বলছেন এই টোটাল ভূ সম্পত্তির মালিক আমরা, শপথ নেওয়ার সময় বলেছেন এই সব কিছুর। তাহলে এই ভূসম্পত্তিকে রক্ষা করলো না, ওদেরকে মেরে কেটে তাড়িয়ে দিল, আর এখানে এসে আশ্রয় নিয়েছে। কি আশ্রয় নিয়েছে? এখানে থাকার জায়গা নেই, বসার জায়গা নেই, এতটুকু 2 ঘন্টা 2.5 ঘন্টা জায়গাতে, 5 ঘন্টা জায়গাতে, আধা গানি জায়গাতে, তো এইগুলা দিয়ে তারা কি করবে? এখানে তো তারা হাজার হাজার মানে জমি তারা ফেলে এসে, যারা বাংলাদেশ থেকে বিতাড়িত আসছে বা এসেছে, আমি তাদের আসার বিপক্ষে। কারণ কি, আমার জমিটা, ওই জমিটা দরকার আমার। ওই জমিতেই মানুষ যদি না, এখানে এসে কি করবে? সে 2.5 ঘন্টা জায়গাতে থাকলে সে তো নিজেরা গৃহযুদ্ধ হবে, দাঙ্গা হবে, খুন খারাপি হবে, লুট হবে, চুরি হবে, ডাকাতি হবে। আপনি যেখানে রোজগার রুটি রোজগার নেই, তার রুচি রোজগারের জন্য সে খুন খারাপি করতে, সে দাঙ্গা করতে, সে ডাকাতি করতে সে পিছপা হবে না। যেমন উপরে কোনো উন্নতি হয়নি, এই যে উপজাতির মধ্যে যারা মানে জঙ্গি হয়েছে, যারা যেমন বিজয় আঙ্কল থেকে শুরু করে যারা জঙ্গি হয়েছে, তারা ভিতরের লোকদেরকে খাওয়ার জন্য কি দিতে পেরেছে? খাবার সব তো সমতল থেকে যাচ্ছে। তো কোথাও কোথাও আপনারা দেখবেন নকশালটা বলছে উন্নয়ন হয়নি বলে আমরা উগ্রপন্থী হয়েছি, আমরা টেরোরিস্ট হয়েছি, আমরা হাতে বন্দুক নিয়েছি। তো এই সবগুলোর পিছনে তো একটা বিরাট লজিক, যে আপনি মানে চোখের সামনে লোকগুলা, কিন্তু তারপরে দেখুন আজ পর্যন্ত একটা ভারত সরকারের রেজিস্টার্ড কোনো বাঙালি অস্ত্র হাতে নেই। স্বাধীনতার সময় বাঙালিরা হাতে অস্ত্র নিয়েছে, স্বাধীনতার পর থেকে বাঙালিরা ভারত সরকারকে ভরসা করেছে, ত্রিপুরা সরকারকে ভরসা করেছে, ত্রিপুরা রাজ পরিবারকে ভরসা করেছে। এটা আমি বলবো একটা সরাসরি মানে ওদের সাথে 180 ডিগ্রি উল্টে যাওয়া। এটা হিন্দু বাঙালির সঙ্গে বেমানি হয়েছে। কি করে এই মানুষগুলোকে আপনি ছেড়ে দেন? সেই লোকগুলার যে এই যে হাজার হাজার কানি যে জমি, হাজার হাজার কানির যে পুকুর, তাদের যে উপার্জন করার নানান যে স্কোপ, সুযোগ, সেই সুযোগগুলো আপনি পুনরুদ্ধার করলেন না, একবার ক্ষমা চাইলেন না। এখনো আমি বলবো, এখনো আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স রয়েছে। 1971 পর্যন্ত এটা ভারত সরকারের আন্ডারে ছিল অলিখিতভাবে। এটা একটা গোপন ষড়যন্ত্র, বিশাল বড় মিস্ট্রি। এটাকে কেউ বিক্রি করে দিল? এই জায়গাটা যায় কি করে? 1961 সনে ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য এবং আমাদের মানে বীরচন্দ্রের নাতি, হ্যাঁ, আমাদের কি বলবো, বীর বিক্রমের ভাই, উনি হলেন মহারাজকুমার সহদেব কিশোর দেববর্মন। উনি লিখেছেন যে 1961-তে ত্রিপুরা জেলা থেকে, মানে পশ্চিম মানে বাংলাদেশে যে অবস্থিত ত্রিপুরা, এখান থেকে ট্রান্সফারে ইয়াতে আসে, তেলিয়ামোড়াতে আসে, ওইখান থেকে ট্রান্সফারে আগরতলাতে আসে। এই অর্ডার রয়েছে আমাদের কাছে, ট্রান্সফার অর্ডার। তো ট্রান্সফারটা কোথায় হয়? নিজের দেশে, নিজের রাজ্যে। 1971-এর আগে ট্রান্সফারের রেকর্ড দেখা যাচ্ছে। তারপরে হঠাৎ করে এই দেশটা, বাংলাদেশের যে ম্যাপ হলো, বাংলাদেশ যে পূর্ব পাকিস্তান পাল্টিয়ে যে বাংলাদেশ হলো, সেই বাংলাদেশের ম্যাপে ঢুকে গেল। কার কার ষড়যন্ত্র? এটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এটা ত্রিপুরার যারা কন্ট্রোল করেছে, রাজ পরিবার থেকে শুরু করে যারা নানান দলের শাসকই ছিল, এটা কমিউনিস্ট বলেন, কংগ্রেস বলেন, যারাই শাসক হয়েছে, তারা কেন আওয়াজ তোলেনি? মানে তার মানে আপনি কি বোঝাতে চাইছেন এই ডকুমেন্টস অনুযায়ী রেড ক্লিফের যে সীমানা নির্ধারণ, সেটাতে ত্রিপুরার এই জায়গাটা ছিল? দেখুন, আপনি পাকিস্তানের যে ডিমান্ড, পাকিস্তান আলাদা করতে হবে, তখন তো এই ত্রিপুরার অংশকে আলাদা করতে হবে, এটা নিয়ে ডিমান্ড হয়নি তো। আপনি এখানে রেফারেন্ডাম হয়নি, রেফারেন্ডাম মানে মানে ভোট গণনা হয়নি, মানে পাকিস্তানে যাবে না ইন্ডিয়াতে ঢুকবে, এই যে একটা ভোট হয়েছিল না, যে গণভোট, এই অঞ্চলে হয়নি। তো রেড ক্লিফের যে সীমানাটা, রেড ক্লিফের সীমানাটা তো আমাদের এই অঞ্চলকে নিয়ে না, এটা তো অটোমেটিকলি। কারণ রেড ক্লিফ কার লোক? রেড ক্লিফ হলো আমাদের মানে ব্রিটিশ গভর্নমেন্টের এমপ্লয়ি। তো এই ব্রিটিশ গভর্নমেন্টই তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টে পরিষ্কার বলেছে যে প্রিন্সলি স্টেট ক্যান চয়েস আপনার কি বলে, ইন্ডিয়া, পাকিস্তান, অর দে ক্যান মেক দেয়ার ওন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো এটা তো প্রিন্সলি স্টেটের আন্ডারে, ডাইরেক্ট যে ব্রিটিশ শাসন তার আন্ডারে না, ব্রিটিশের আন্ডারে প্রিন্সলি স্টেট, সেই প্রিন্সলি স্টেটের আন্ডারে এই রাজ্যটা। তো এই প্রিন্সলি স্টেটের ক্ষেত্রে তো কন্ডিশনই ছিল যে আপনারা ইচ্ছা করলে আপনারা যেটা বন্ধু সেটা চুজ করতে পারেন। তো এমন একটা রাজ্য দেখান যে রাজ্যের অর্ধেকটা পাকিস্তানি, সে রাজ্যের অর্ধেকটা ইন্ডিয়াতে, একমাত্র ত্রিপুরা।
আপনি প্রশ্ন করতে পারেন যে না কাশ্মীর রয়েছে, দেখুন কাশ্মীরটা রয়েছে, কাশ্মীরে হরি সিং দাবি করেছিল যে আমি ভারতের সাথে মার্চ করবো, এর জন্যই ভারত সরকার বারবার বলে পিউকোকে হামলে লেঙ্গে, পিউকো আমাদের কেন, ওই হরি সিং এর ডিমান্ড অনুসারে। তো ত্রিপুরা রাজ্য তো ডিমান্ড বলেছিল যে আমরা ভারতের সাথে মার্চ করবো, তাহলে এই অঞ্চলটা কেন বলছেন না আপনি? বীর বিক্রমের ডাইরেক্ট নোট রয়েছে, ডাইরেক্ট ডিক্লারেশন রয়েছে যে উই ওয়ান্ট টু মার্চ উইথ ইন্ডিয়া। তাহলে এটা কি করে বাংলাদেশে যায়? আর যে পরিবারের কারণে যায় সেই পরিবারের লোক এখন লোকগুলা ওদেরকে বাংলাদেশি বলছে, ওদেরকে তাড়াচ্ছে, এদেরকে বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, কত লজ্জার, কত ঘৃণার, কত আশ্চর্য বিষয়, কত বড় ষড়যন্ত্র। একটা রাজ পরিবার, একটা রাজা কোনোদিন সে মানে ডিসক্রিমিনেশন করতে পারে না তার প্রজাদের সঙ্গে, তার জনগণের সঙ্গে, এবং সে তার সীমানা ধরে রাখতে পারে, তার ব্যর্থতা, তার পরিবারের ব্যর্থতা, তার পূর্বপুরুষের ব্যর্থতা, এটা জনগণের ব্যর্থতা না। জনগণের হাতে অস্ত্র ছিল, যে জনগণ কি দেশ রক্ষা করতো, জনগণের কাছে বাহিনী ছিল, জনগণের কথাই মানে আর্মি চলতো, পুলিশ চলতো, জনগণ কেন ডিমান্ড করবে? রাজ পরিবার কেন ডিমান্ড করেনি? এখনো কেন রাজপথে ডিমান্ড? শুধু মুখে বলে দিলাম আমি খালাস হয়ে গেলাম, এখানে বলছে বাংলাদেশের সাথে আমাদের মানে সীমানা ভাঙ্গা, বাংলাদেশ ভেঙে हम लोग টুকরো করে দেंगे, হ্যাঁ বাংলাদেশ লে লেঙ্গে। আবার এখানে বলছে हम लोग को থানসা চাইয়ে। আরে ভাই এটা আবার কি ধরনের কথা? কনফিউশন। থানসা কিসের থানসা? তিপ্রাসাদের থানসা। তো তিপ্রাসাদ থানসা কার বিরুদ্ধে? ভারতে যদি আপনি থাকেন তাহলে ভারত সরকার যেটা দিচ্ছে সেটার মধ্যে খুশি থাকেন, ভারত সরকারের সাথে আপনি তাল মিলিয়ে আপনি রাজ্য পরিচালনা করেন। তো তিপ্রাসাদ মানে আলাদা কিছু চাইছেন, গোপন এমন কিছু অ্যাকর্ড বা চুক্তি হচ্ছে যে চুক্তিগুলো আপনার জন্য আলাদা কোনো ফেসিলিটি দিচ্ছে। যে দেশটাকে যারা স্বাধীন করলো, যারা নিজের জমি মানে রাজ পরিবারের কারণে যারা জমি ভিটে মাটি ছেড়ে আসলো, তার জন্য কোনো ইনসেন্টিভ নেই, তাদের জন্য কোনো বিশেষ বরাদ্দ জমি নেই। হ্যাঁ, আবার এখানে যারা সংখ্যাগরিষ্ঠ ছিল, এখানে বাঙালির সংখ্যাগরিষ্ঠ ছিল, এখানে 1931 জনগণনার রিপোর্ট দেখেন বাঙালির সংখ্যাগরিষ্ঠ, 1951 জনগণনার রিপোর্ট দেখেন, এই যে হিল স্টেট ত্রিপুরা, এখানেও বাঙালির সংখ্যা 60% বাঙালি ছিল 1951 জনগণনায়, অনলি 20% ত্রিপুরি, 11% টিবেটো চাইনিজ। ও আর টিবেটো চাইনিজ, যারা টিবেটো চাইনিজ তারা চাইনিজ, তারা তিব্বতীয় চাইনিজ, তারা ত্রিপুরার না, কিন্তু তারা মাইগ্রেট হয়ে এসছে বলেই তাদের নাম টিবেটো চাইনিজ পড়েছে। তো তাদেরকে চিহ্নিত করে বাঙালিরা এই অঞ্চলের লোক, আমাদের রাজ্য আমাদের সীমানা ছিল এতটুকু, আমরা আমাদের রাজ্যের এখান থেকে সেখানে যাবো না, এখান থেকে সেখানে যাবো। আপনি ধর্মনগর থেকে আগরতলা আসবেন না, আগরতলা থেকে আপনি বেলুনে যাবেন, ইট ইজ ইউর ওন চয়েস। আপনাকে কেউ বলতে পারবে? আমাদের রাজ্য এটা, আমাদের রাজ্য মেঘনা নদীর পূর্ব পার, আমাদের রাজ্য সিলেট, পুরো সম্পূর্ণ সিলেট, আমাদের রাজ্য একদম আরাকান পর্যন্ত। রাজপরিবার ধরে রাখতে পারেনি এই 500 বছর। দেখুন বারবার বংশ চেঞ্জ হয়েছে, এই বংশের ব্যর্থতার কারণে অনেক সময় সীমানা হারিয়েছে। কিন্তু ত্রিপুরা তো মাণিক্য বংশ তো ছিল 500-550 বছর, তাহলে কেন ওনারা সীমানা হারালেন? এটা কার ব্যর্থতা? ত্রিপুরা বিশাল বড় ত্রিপুরা, অর্থনৈতিকভাবে বিশাল সমৃদ্ধ ত্রিপুরা, এই ত্রিপুরা আজকে ছোট হয়ে গেল, এটা কার ব্যর্থতা? প্রশ্ন করুন, পরিবারকে প্রশ্ন করুন। ওনাদের বইতে ম্যাপ রয়েছে, এটা আমার কথা না, ওনারা বইতে লিখলেন ময়মনসিংহ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সীমানা, ওইদিকে একদম সুন্দরবন পর্যন্ত, মেঘনা নদীর পূর্ব পার পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সীমানা। তাহলে ভাই এখন কোথায় গেল? কার পরিবারের সে শাসন ছিল? তোমরাই তো ছিল শাসনে, এত রাজ্য তো ছোট হলো। কাছাড় একদম টোটাল বরাকবেলি ত্রিপুরা রাজ্যের সীমানা। মণিপুরে বিফোর মুঘলদের আগে মণিপুরটা আমাদের ত্রিপুরা আন্ডারে ছিল। ইভেন কেউ কেউ বলছে মিজোরামে ছিল, এই যে মিজোরামের যে আর যে লুসাই পর্বত, এটা আমাদের ছিল। ত্রিপুরার প্রতি আরো কত অন্যায় দেখুন। মেঘালয় আর মিজোরামের সীমানা হলো মানে যে পরিধি রাজ্যের, সেটা হলো প্রায় 21,000 বর্গ কিলোমিটার, পপুলেশন মাত্র 10 থেকে 11 লাখ। ত্রিপুরার সীমানা হলো মেঘালয়ের অর্ধেক, 10,000 বর্গ কিলোমিটার, জনসংখ্যা হলো তার 4 গুণ, 40 লক্ষ। এর মধ্যে মেঘালয় আর মিজোরামের যে নাগরিক রিয়াং শরণার্থী, তাদেরকে আমাদের রাজ্যে এসে শরণ দিচ্ছে। আপনি ভাবতে পারেন কত বড় ষড়যন্ত্র। এগুলো সব হিন্দু বাঙালির বিরুদ্ধে ষড়যন্ত্র। এই জমিগুলো যদি হাতছাড়া হয়, এইভাবে যদি আমাদের সংখ্যা বাড়তে থাকে, তাহলে ডেমোগ্রাফি চেঞ্জের পরিকল্পনা চলছে, ভোট কেন্দ্রিক পরিকল্পনা চলছে। ভোটে যদি আমরা একবার এসে যাই, তাহলে আমরা সব নিয়ম বানিয়ে দেবো, আইন বানিয়ে দেবো, একদম সবকিছু আমরা করে দেবো, আমাদের 14 পুরুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, হ্যাঁ এর ব্যবস্থা করে দেবো। তো এইগুলো একটা এন্টায়ার মানে কনস্পিরেসি। কিন্তু শিক্ষিত লোকেরা, রাজনৈতিক নেতারা সব ঘুমিয়ে আসছে, তারা পলিটিক্স চাইছে, তারা ক্ষমতা চাইছে, তারা একদম সরকারি সুযোগ সুবিধা ভোগ করতে চাইছে। তাদের কোনো আওয়াজ করবে না। আওয়াজ করবে কখন? যখন সবাই শেষ হয়ে যখন পালাতে শুরু করবে, সবকিছু যখন বিরুদ্ধে চলে যাবে, তখন বলবে আমাদের ভুল হয়েছে, তখন বলবে আমরা তো চেষ্টা করেছিলাম। উল্টো পাল্টো বলে মানুষকে বোকা বানাবে, যেটা হয়েছে আমাদের স্বাধীনতার সময়। তো
তো যাই হোক, আমরা অনেকক্ষণ আপনার সাথে বিভিন্ন বিষয়ে কথা বললাম। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ইতিহাস গবেষক, বিশ্লেষক নন্দীগোপাল দেবনাথ। তিনি কার্যত যেসব বিষয়গুলি আলোচনা রাখলেন, সেই আলোচনাগুলির প্রতিক্রিয়া আপনারা কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।